হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে একদম পুরো একটা জিও পলিটিক্সের ওপর ডিসকাশন। কারণ জিও পলিটিক্স জানাটা খুব জরুরি। এর আগে আমি একটা জিও পলিটিক্সের ওপর ভিডিও রিলিজ করেছিলাম, যে ভিডিওটা অনেকটা বড় হয়েছিল। নর্মালি 55 মিনিটের কাছাকাছি একটা ভিডিও হয়েছিল এবং সেই ভিডিওটা মোটামুটিভাবে অনেকের দ্বারাই প্রশংসিত হয়েছিল। এটা আমি রিলিজ করেছিলাম 15ই আগস্ট। এই ভিডিওর এখানে আই বাটনের মধ্যে আমি পুরো ওই পুরনো ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না। বাট ওই ভিডিওটার একটা কন্টিনিউয়েশন ভিডিও হচ্ছে আজকের ভিডিওটা, যেখানে আমি অ্যাকচুয়ালি ডিসকাশন করব আস্তে আস্তে যে ইন্ডিয়া কি পদক্ষেপ নিচ্ছে। ওই ভিডিওটাতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করেছিলাম সেটা হচ্ছে যে ভারতবর্ষকে কিভাবে আমেরিকা এই মুহূর্তে ঘিরে ফেলেছে এবং ইন্ডিয়ার ইকোনমির ওপর কি টাইপের প্রবলেম আসতে চলেছে আগামী 5 বছর। ভারতবর্ষও তো চুপ করে বসে থাকবে না। ভারতবর্ষ সেই জায়গা থেকে কি পদক্ষেপ নিচ্ছে এবং কিভাবে এই সিচুয়েশনসটাকে এই সিচুয়েশনসটাকে আমরা ওভারকাম করতে পারি, সেই টপিকটার উপর আমি ডিসকাশন করছি। এবং রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটে গিয়েছে, অর্থাৎ নরেন্দ্র মোদীর ইউক্রেন সফর, সেই বিষয়টা নিয়ে আমি একটু ডিসকাশনটা করব। এই জিও পলিটিক্সটাকে যদি আপনি বুঝতে পারেন ধীরে ধীরে, এটাকে আপনাকে আপনার ট্রেডিং ডিসিশনের মধ্যে ইনক্লুড করতে হবে। যদি করতে পারেন তারপরে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি ধীরে ধীরে বেটার থেকে উন্নততর একজন ভালো ট্রেডারে পরিণত হবেন। তো সেই সমস্ত কিছু করার জন্যই আমার আজকের এই ভিডিওটা। যাই হোক, মূল টপিকে যাওয়ার আগে 2-3টে ছোট আপডেট দিয়ে দিই। সেটা হচ্ছে আজকে সন্ধ্যে 7:30টার সময় ইউএসের ম্যানুফ্যাকচারিং ডেটা রিলিজ হবে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং পিএমআই যেটাকে বলা হয়। সো ম্যানুফ্যাকচারিং পিএমআই যদি 47-এর ওপর হয়, 48-এর কাছাকাছি হয়, তাহলে এটা একটা ভালো জায়গায় যাবে এবং মার্কেট এটাকে পজিটিভলি রিয়্যাক্ট করবে। আর যদি ম্যানুফ্যাকচারিং পিএমআই ডেটা, যেটা আজকে সন্ধ্যে 7:30টার সময় রিলিজ হবে, ওটা যদি 46-এর নিচে বা 45-এর নিচে চলে আসে, তাহলে মার্কেট এটাকে একটা বিয়ারিশ সেন্টিমেন্ট হিসাবে দেখবে, অ্যাটলিস্ট ফর নেক্সট ডে, অর্থাৎ বুধবার বা বৃহস্পতিবারের জন্য। তার রিফ্লেকশনটা আজকে রাত্রের ইউএসএ মার্কেটেই দেখা যাবে। রাইট, এটা জাস্ট আপডেট দিয়ে রাখলাম। এরপরে আসছে আমি মূল কথায়, অর্থাৎ জিও পলিটিক্সে কী ঘটনাটা ঘটেছে, বা এই যে আমাদেরকে আমেরিকা যেভাবে প্রক্সি ওয়ারগুলো করে, সেইভাবে বিভিন্ন চারিদিক থেকে সরকারগুলোর দ্বারা আমাদেরকে কিভাবে ল্যান্ড ব্লক করে রেখে দিয়েছে, সেই সিচুয়েশনসটা নিয়ে আমি এর আগের ভিডিওতে ডিসকাশন করেছিলাম। আজকে যে কথাটা বলবো, যে এই সিচুয়েশনসটাকে বুঝে আমাদের যে বিদেশ মন্ত্রী আছে, অর্থাৎ জয়শঙ্করজি এবং নরেন্দ্র মোদীজিকে সেই কারণে আমাদের একটা ইউক্রেন সফরে পাঠানো হয়। রাইট, ইউক্রেন সফরে নরেন্দ্র মোদীজি যাওয়ার কতগুলো উদ্দেশ্য আছে আপাত দৃষ্টিতে দেখতে গেলে, বা সমাজের চোখে যে উদ্দেশ্যটা সামনে উঠে আসছে, বা জিও পলিটিক্সের আমি এর আগের ক্লাসে যেটা বলেছিলাম সেটা থেকে যে জিনিসটা উঠে আসছে, সেটা হচ্ছে ইন্ডিয়া যে একটা নিউট্রাল পজিশন বজায় রাখছে, সেই বজায়টা পুরো পৃথিবীর সামনে এস্টাবলিশড করা। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। যে আমরা এর আগে দেখেছি, যখন অ্যাগ্রেসিভ গভর্নমেন্ট ছিল নরেন্দ্র মোদী, তখন রাশিয়ার থেকে আমরা অয়েল নিয়ে এসে সাপ্লাই করতাম, যেটা নিয়ে ইন্ডিয়ার এগেনস্টে বেশ ভালো একটা বদনাম চলেছিল এবং সেটাকে কড়া হাতে জয়শঙ্করজি হ্যান্ডেল করেছিলেন। এখন যে সিচুয়েশনসটা হচ্ছে, এই ইলেকশনে সেইভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ফলে, এবং ইউএসের দিকেও যে ইন্ডিয়া একটু অ্যালাইন রয়েছে এবং ইন্ডিয়া যে একটা নিউট্রাল পজিশন বজায় রয়েছে, এটাকে বোঝানোর জন্য নরেন্দ্র মোদীর সফরটা করা হয় অ্যাকচুয়ালি ইউক্রেনে গিয়ে আপনি যদি দেখেন, জেলেনস্কির কাঁধে হাত দিয়ে, অর্থাৎ ইউক্রেনের যিনি প্রেসিডেন্ট আছেন তার কাঁধে হাত দিয়ে বিভিন্ন জায়গাগুলো পর্যবেক্ষণ করা, বিভিন্ন জায়গাগুলো দেখা, এবং তারপরে নরেন্দ্র মোদী সোজা চলে যান হচ্ছে পোল্যান্ড সফরে গিয়ে পোল্যান্ডের সাথেও একটা কোলাবোরেশন করা, এবং পোল্যান্ড সফরে গিয়ে উনি বিভিন্ন রকম ডিল, বাইল্যাটারাল যে সমস্ত ডিলগুলো হয় সেই সমস্ত ডিলগুলো করে আসেন। এবং সেই জায়গা থেকে যখন জেলেনস্কির সাথে মিট করছেন, সেই দিন ট্যাকটিক্যালি নরেন্দ্র মোদী একটা টুইট করেন, যে টুইটটা বাইডেনের উদ্দেশ্যে করা হয় এবং বলা হয় যে বাংলাদেশের মধ্যে যে আনরেস্ট রয়েছে সেটাকে কিন্তু ঠিকভাবে
সমতা ফেরাতে হবে এবং বাংলাদেশকে আরও স্টেবল করতে হবে, রাইট? এটা বলার অর্থ হচ্ছে এটা যে আমি তোমার সাথেও কিছুটা অ্যালাইন হয়ে রয়েছি এবং তার জন্য আমি জেলেনস্কির সাথে দেখা করতে এসেছি, কিন্তু তুমি বাংলাদেশের জায়গাটাকে নিউট্রালাইজ করার ব্যবস্থা করো ইউজিং তোমার যে সাউথ ইস্ট এশিয়ার যে ব্যক্তি রয়েছেন ডোনাল্ড লু, রাইট? ডোনাল্ড লু সম্পর্কে আগের ভিডিওতে বলেছি। এখন যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে এই সফরটাকে এতটা উপর দেখলে হবে না। এই সফরের একটা অভ্যন্তরীণ ব্যাপার আছে যে জিনিসটার জন্য অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদীর এই সফরটা করা। তো বাইরে থেকে দেখতে গেলে অর্থাৎ হোয়াইট ওয়াশ করা বা আই ওয়াশ করা যেটাকে বলে, সেই দিক থেকে যদি আপনি দেখতে যান তাহলে কয়েকটা পয়েন্ট উঠে আসছে। এক নাম্বার হচ্ছে আমি জেলেনস্কির কাছে যাচ্ছি এবং ওয়ার্ল্ডকে এই মেসেজটা দিচ্ছি যে আমি ইউক্রেনের পক্ষেও নই, আমি রাশিয়ার পক্ষেও নই, আমি হচ্ছে শান্তির পক্ষে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি পোল্যান্ড সফরে যাচ্ছি, পোল্যান্ড সফরে গিয়ে আমি বলছি যে আমি প্রচুর মানে হাই এন্ড টেকনোলজি নিয়ে কাজ করতে চাই এবং সেই জন্য পোল্যান্ডের সাথে কিছু টেকনোলজিক্যাল আমি কিছু চুক্তি করছি, রাইট? থার্ড হচ্ছে জেলেনস্কিকে এটা বলা এবং ইউরোপকে এই মেসেজটা দেওয়া যে ইউরোপের মেইন যে শস্য ভাণ্ডার সেটা হচ্ছে ইউক্রেন। সো ইউক্রেনের মধ্যে যাতে আরও ভালো ফসল উৎপন্ন হয় বা সেই সমস্ত জিনিস নিয়ে আমি অ্যাকচুয়ালি জেলেনস্কির সাথে কথা বলতে যাচ্ছি। এটা হচ্ছে বাইরে থেকে দেখতে গেলে এবং আমেরিকাকে এই মেসেজটা দেওয়া যে আমি এই যে সফরটা করছি, অর্থাৎ ইন্ডিয়া যে এই সফরটা করছে, এই সফরের ফলে আমরা একটা নিউট্রাল পজিশন বজায় রাখতে চাইছি এবং তুমি আমাদের প্রতি এতটা রুষ্ট হয়েও না। এটা হচ্ছে একদম উপর, বাট এর বিহাইন্ডে আর একটা গল্প আছে। সেই গল্পটা বলি যেটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আজ থেকে কিছুদিন আগে যখন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট বেশ ভালো রকম চলেছিল, ডোনাল্ড লু গিয়ে যখন পাকিস্তান গভর্নমেন্টকে ফেলে দিয়েছিল এবং পাকিস্তানে আমেরিকার দিকে অ্যালাইন থাকবে এরকম একটা গভর্নমেন্টকে রাখা হয়েছে, রাইট? যেটা নিয়ে আমি আগের ভিডিওতেও ডিসকাশন করেছি। এই গভর্নমেন্টটাকে আমেরিকা কন্টিনিউয়াসলি প্রেশারাইজ করছিল যে তোমরা যেখান থেকে পারো অস্ত্রশস্ত্র নিয়ে এসে ইউক্রেনকে সাপ্লাই দাও, অর্থাৎ ইউক্রেনকে বিক্রি করো, রাইট? তো পাকিস্তানের এর আগের যে গভর্নমেন্ট ছিল তারা ছিল হচ্ছে চায়নার সাথে অ্যালাইন্ড, রাইট? সো পাকিস্তান নিজে তো অত অস্ত্রশস্ত্র উৎপন্ন করে না। তো পাকিস্তান যেটা করেছে সেটা হচ্ছে চায়নার থেকে প্রচুর অস্ত্র আমদানি করেছে, সেই অস্ত্রগুলো ইউক্রেনকে প্রোভাইড করেছে যাতে ইউক্রেন রাশিয়ার এগেনস্টে লড়াইটা কমপ্লিটলি করতে পারে। এখন এখানে চায়নার একটা বিশাল বড় ফায়দা আছে। চায়নার ফায়দা হচ্ছে এটা যে চায়না যে সমস্ত অস্ত্রশস্ত্রগুলো বানিয়েছে সেগুলো টেস্টিং করতে হবে, রাইট? তো টেস্টিং করার জন্য আমার যুদ্ধক্ষেত্র দরকার। এই ক্ষেত্রে যুদ্ধক্ষেত্র হিসাবে যে জায়গাটাকে বেছে নেওয়া হয়েছে সেটা হচ্ছে ইউক্রেন এবং ওরা নিজেদের অস্ত্রশস্ত্রকে টেস্ট করার জন্য এবং ইম্প্রোভাইজড করার জন্য অ্যাকচুয়ালি পাকিস্তানকে ওই অস্ত্রগুলো সাপ্লাই দিয়েছে, এটা জেনেই যে ওটা ইউক্রেনের মধ্যে ইউজড হবে। উল্টো দিক থেকে আমেরিকাও পাকিস্তানকে কন্টিনিউয়াসলি প্রেশারাইজ করছিল যে তুমি সাপ্লাই করো। তো আমেরিকার এখানে সাপ্লাই করো বলার অর্থ হচ্ছে এটা যে তারাও দেখতে চাইছে যে চায়না কি টাইপের টেকনোলজি ইউজ করছে। আর চায়না এটা জানে যে আমি যদি এই অস্ত্রশস্ত্রগুলো দিই পাকিস্তানকে তাহলে পুরো পৃথিবী আমার টেকনোলজি সম্পর্কে জানতে পারবে, বাট আমি টেকনোলজি ইম্প্রোভাইজ করতে পারবো না বা আরও উন্নতি করতে পারবো না যদি না এই অস্ত্রশস্ত্রগুলো ওখানে ডিপ্লয় হয়। তো সেইটা জেনেও ওরা অস্ত্রশস্ত্র কিন্তু পাকিস্তানকে দেয়া হয়েছিল এবং পাকিস্তান সেই অস্ত্রশস্ত্র অ্যাকচুয়ালি পাঠায় হচ্ছে ইউক্রেনে এবং সেই ইউক্রেনে ওয়ারটা কন্টিনিউয়াসলি চলছে এবং অস্ত্র সাপ্লাইটা একদিক থেকে ইউএসএ সে দিচ্ছে, এদিক থেকে চায়না ভায়া পাকিস্তান হয়ে যাচ্ছে, রাইট? যার জন্য ইউক্রেন ওয়ার এতদিন হয়ে যাওয়ার পরেও সাস্টেন করছে এবং রাশিয়ার সাথে যুদ্ধটা এখনো চালিয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা পয়েন্ট। এখন এই সিনারিওতে ভারতের অবস্থানটা কোথায়? ভারত যখন এই জিনিসটা জানতে পারে যে অ্যাকচুয়ালি চায়নার অস্ত্রশস্ত্র এইভাবে ইউজড হচ্ছে, তো এটার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা সফর করা। সেই সফরে গিয়ে এই ডিলটা হয়েছে যে ভারতবর্ষ থেকে কিছু আর্মি সেনাবাহিনী গিয়ে ইউক্রেনকে এবং পোল্যান্ডের ওইদিকে কিছু জায়গা আছে, পোল্যান্ড সরকারকেও তারা কিছু স্ট্র্যাটেজিক মানে কিভাবে যুদ্ধ করা যায় তার কিছু মানে কি বলবো ছক দেবে বা সেই জিনিসটাতে হেল্প করবে,
রাইট? এটা হচ্ছে আন্ডার দ্য টেবিল চলছে এই গেমটা। কেন? এখানে ইন্ডিয়ার অবস্থানটা খুব ইন্টেলিজেন্টের মতো, রাইট? তার কারণ হচ্ছে আমি যদি কিছু গ্রুপকে পাঠাই ইন্ডিয়ান আর্মি থেকে যারা হাই এন্ড টেকনোলজি ইউজ করে বা এই অস্ত্রশস্ত্র ইউজ করে, তাদেরকে যদি আমি ইউক্রেনে পাঠাই যে ইউক্রেনকে স্ট্র্যাটেজিক্যালি হেল্প করার জন্য, তাহলে তারা এই জিনিসটা দেখে আসতে পারবে যে চায়না কি টাইপের অস্ত্রশস্ত্র বানিয়েছে বা কি টাইপের টেকনোলজি ইউজ করছে নিজেদের অস্ত্রশস্ত্রের মাধ্যমে। ওকে, অর্থাৎ যত উইপন ইউজ হচ্ছে সব উইপনগুলোতে কি টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট হয়েছে। যদি আমি এই টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টটা জানতে পারি, তাহলে যে ঘটনাটা ঘটবে, তাহলে আমি এটা জানতে পারবো যে টেকনোলজিটা কি ইউজ হচ্ছে এবং সেটাকে ডিকোড করার জন্য বা সেটাকে মানে রেজিস্ট্যান্স করার জন্য, সেটাকে বাধা দেওয়ার জন্য আমাকে কি টাইপের টেকনোলজি বানাতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে অস্ত্রশস্ত্রগুলো ইউক্রেনে ইউজ করছে, চায়নার থেকে নিয়ে গিয়ে পাকিস্তান যে অস্ত্রশস্ত্রগুলো পাঠিয়েছে, সেই উইপনগুলোই ইউজ হবে কিন্তু এরপরে কাশ্মীরে। যদি আমার কাশ্মীরকে আন্ডারএস্ট করতে হয়, তাহলে আমাকে এটা জানতে হবে যে ওই টেকনোলজিটা কী এবং কিভাবে ওই অস্ত্রগুলো ইউজ হয়, রাইট? ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাকচুয়ালি সেই কারণের জন্য এই সফরটা করা, এবং ইন্ডিয়া থেকে প্রচুর ইন্ডিয়ান আর্মি থেকে কিছু সিলেক্টিভ গ্রুপকে চুজ করে এবার ইউক্রেন পাঠানো হবে ইউক্রেন গভর্নমেন্টকে হেল্প করার জন্য। হেল্পের নামে আমরা সেই জিনিসটা দেখে আসবো, টেকনোলজিটা দেখে আসবো যে কী টাইপের টেকনোলজি ইউজ হচ্ছে, এবং সেটা আমার অরুণাচল প্রদেশেও ইউজ হতে পারে ভায়া চায়না, বা আমার এখানে কাশ্মীর, বা আমাদের এখানে যে চায়নার যে উপত্যকাগুলো রয়েছে যেগুলোতে আমাদের সাথে বর্ডার শেয়ারিং রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে অ্যাকচুয়ালি আমাদের ওই টেকনোলজিগুলো আমরা জানতে পারবো এবং সেগুলোকে রেজিস্ট করতে পারবো। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি উদ্দেশ্য ইন্ডিয়ার এই মুহূর্তে নরেন্দ্র মোদীর এই সফরটা করার জন্য। ওকে, তো এই একটা সফরে, অর্থাৎ যখনই কোনো বিদেশ নীতি নেওয়া হয়, এটাকে বলা হয় ওয়ার ডিপ্লোমেসি। ওকে, যখন পৃথিবীর কোনো একটা জায়গাতে ওয়ার চলছে বা যুদ্ধ চলছে, সেখানে প্রত্যেকটা দেশ নিজের অবস্থান বদল করতে থাকে বা পজিশনিং করতে থাকে, নিজেদেরকে আর্মির কিছু লোককে পাঠিয়ে সেই জায়গার ওয়ারের সিচুয়েশনসটাকে অবজার্ভ করে, কারণ যে কোনো সময় আমার দেশেও হতে পারে, রাইট? তো এইগুলো হচ্ছে কি ইন্টেলিজেন্সের একটা আদান প্রদান করা, নাম্বার 1 কানেক্টিভিটি তৈরি করা, এবং তার সাথে সাথে ওয়ার ডিপ্লোমেসিটাকে মানে জাগিয়ে রাখা, যেটা জিওপলিটিক্সে পরবর্তীকালে একটা বেশ ভালো পজিশনে আসে। তো এই মুহূর্তে নরেন্দ্র মোদীর এই যে সফর বা আমাদের প্রাইম মিনিস্টারের এই যে সফর ইউক্রেনের, এটা কিন্তু আমাদের আগামী দিনের জন্য বেশ ভাইটাল হতে চলেছে। এই টাইপের সফরগুলো যখনই কমপ্লিট হয়, তারপরে এই জাতীয় যে কথাগুলো বললাম এর উদ্দেশ্য বা এগুলো কী কারণে হচ্ছে, কি উদ্দেশ্য, সেই জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি যারা জিওপলিটিক্সে স্টাডি করেন তারা কিন্তু এই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারেন। তো অ্যাকচুয়ালি এক ঢিলে আমরা অনেকগুলো পাখি মারার চেষ্টা করছি। স্ট্র্যাটেজিক্যালি এইভাবেই গভর্নমেন্ট খেলে জিওপলিটিক্যালি, যে কিভাবে নিজেকে সেই জায়গা থেকে শিফট করা যায়। এখন ইন্ডিয়া ইউএসের ওপর একটা বাইরে থেকে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে ইউজিং ইউক্রেন, ইউজিং পোল্যান্ড, যে আমরা তোমাদের এই যুদ্ধে শুধুমাত্র রাশিয়ার সাথে আছি সেটা নয়, আমরা এই যুদ্ধে নিউট্রাল পজিশনেই থাকবো, আমরা এই যুদ্ধে শান্তিটাকে মেনটেন করতে চাইছি, যুদ্ধটাকে কমাতে চাইছি, এবং তার সাথে সাথে যেটা দরকার, তুমি বাংলাদেশকে এখন আপাতত ঠিক করার একটা ব্যবস্থা করো, বাংলাদেশকে ঠিক করতে হবে, এবং এইভাবে ধীরে ধীরে আমরা যে সিচুয়েশনে আছি, যে প্রবলেমটার কথা আমি আগের দিন বলেছিলাম, সেই প্রবলেমটা থেকে বেরোনোর জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট চেষ্টা করে যাচ্ছে। এই আপডেটটা আশা করি আপনাদের ভালো লাগলো। আপনার কি মতামত সেটা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যে কথাটা বলবো, আগের ভিডিওটা না দেখে থাকলে আগের ভিডিওটা অবশ্যই দেখুন, এবং তার সাথে সাথে আগামী দিনেও আরও জিওপলিটিক্যাল যে সমস্ত চেঞ্জেসগুলো আসবে এবং যেগুলো পরবর্তীকালে আমাদের বিভিন্ন মার্কেটের জন্য, মার্কেটের হেলথের জন্য, মার্কেটের শর্ট টার্ম ট্রেডের জন্য, লং টার্মের জন্য কি সিচুয়েশনস হচ্ছে, এই প্রত্যেকটা জিনিস আমি আমার চ্যানেলে আপডেট করতে থাকবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।